নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। বেশ কিছুদিন যাবৎ তোমাদের জন্য আমরা নতুন গল্প নিয়ে আসতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে দিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই গল্পগুলির মধ্যে থাকে ভূত প্রেতের গল্প, ভালোবাসার গল্প, রোম্যান্সের গল্প, কোনো সময় প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য গল্প, ছোট বন্ধুদের জন্য গল্প। সেই সকল গল্পগুলিকে শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার এই দিকে সাপোর্ট করে বেল নোটিফিকেশনটিকে অল করে দিন, যাতে আমরা গল্প দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে এই গল্পগুলিকে পৌঁছে যেতে পারে। আজও ঠিক তেমনই একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য, তাই হেডফোন লাগিয়ে শোনাটা বাধ্যতামূলক। আর ছোট্ট বন্ধুরা, আজকে গল্পটি থেকে একটু দূরে থাকো, তোমাদের জন্য পরবর্তী দিন নতুন গল্প নিয়ে আসবই। আজকের গল্প চুম্বন, শুভজিৎ বিশ্বাসের কলমে। তাই আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট গল্পের মধ্যে প্রবেশ করছি এবং শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রাখছি গল্পটি পুরোপুরিভাবে শোনার পর আমাদেরকে তাদের মন্তব্য জানানোর জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। চলো এবার আমরা ডাইরেক্ট গল্পের মধ্যেই প্রবেশ করি। সকালের আনন্দবাজার থেকে চোখ তুলে বছর ৭২-এর শশীভূষণ রায়চৌধুরী বাড়ির কাজের লোক রামুকে বলল, এসেছে কিনা দেখ তো। রামু বাগানের পাতার বাহারি গাছের পাতা ছাড়তে ছাড়তে একটু বিরক্ত হয়ে বলল, আর কতবার বলবো? ২ মিনিট আগে জিজ্ঞেস করলে, এর মধ্যে ২০ বার বলা হয়ে গেছে। গাগাবাবু আসলে অবশ্যই জানাবো তোমায়। বলে আবার নিজের কাজের দিকে মন দিল। কথাটা বলে শশীভূষণ আবার যদিও কাগজের দিকে মন দিয়েছিল, কিন্তু আসল কথা হলো আজ তার জীবনের অন্যতম দিন, বিবাহ বার্ষিকী। শশীভূষণের স্ত্রী বিয়োগ হয়েছে বছর ১৫ হলো। বিয়ের পর থেকে প্রতি বছর আজকের দিনে শশীভূষণ আর তার স্ত্রী সপ্তাহ খানেকের জন্য কোনো তীর্থস্থান থেকে ঘুরে আসতেন। স্ত্রী বিয়োগ হওয়ার পর থেকে শশীভূষণ একাই যেতেন, আর সেই দিন দুপুরের পরে তিনি রওনা দেবেন। আর সেই জন্যই ওনার ছোট নাতিকে কয়েকদিন থাকতে হবে এ বাড়িতে, সম্পত্তি দেখাশোনার জন্য। এককালে নাকি দাপুটে জমিদার ছিলেন শশীভূষণের কোনো এক পূর্বপুরুষ। আজও সেই সম্পত্তি আছে বটে, তবে তার বেশিরভাগটাই ভগ্ন প্রায়। সেই পুরনো বাড়িটাকে আবার মেরামতি করে রংচং করেছেন শশীভূষণ নিজেই। এখন দেখে মনে হয় যেন পুরনো শরীরে নতুন বস্ত্র পরিধান করালেন। দাদা, বলছি আর কত দূর শশীভূষণ রায়চৌধুরীর বাড়ি? এই তো আর মিনিট ২ লাগবে। ঘুরতে যাচ্ছিল ওখানে। প্রায় প্রায় ছেলেমেয়েরা যায় ওই বাড়ি ঘুরতে। জমিদার বাড়ি কিনা। ইত্যাদি ইত্যাদি। ট্যাক্সি ড্রাইভার নিজের মতো বলতে থাকলো। সুব্রত আজ বছর ২২ পরে মামার বাড়ি যাচ্ছে। যদিও সুব্রতের কোনো মামা নেই, ওর মা একাই। বয়স যখন বছর ২, তখন একবার এসেছিল বাবা মায়ের সঙ্গে। তারপর পড়াশোনার চাপে ও অন্যান্য কারণে আর দাদু দিদার কাছে আসা হয়নি, এমনকি দিদুন মারা যাওয়ার সময় অবধি নয়। এই যে বাবু এসে গেছি শশীভূষণ রায়চৌধুরীর বাড়িতে। ড্রাইভারের কথা কানে যেতেই সুব্রত মেসেঞ্জার থেকে চোখ তুলে দ্রুত বলল, ও হ্যাঁ হ্যাঁ দাদা। তারপর ফোনটা স্ক্রিন অফ করে পকেটে রাখলো। একটা বড় ব্যাগ গাড়ি থেকে নামিয়ে ড্রাইভারের টাকাটা মিটিয়ে দিয়ে বড় গেটটা খুলল। দেখলো বাড়িটার ওপরে লেখা আছে রায়চৌধুরী প্যালেস। দাদাবাবু এসে গেছে, দাদাবাবু এসে গেছে। বলতে বলতে বছর ৩৭-এর রামু সুব্রতর কাছে গিয়ে বড় ব্যাগটা কাঁধে নিয়ে বলল, দাদাবাবু আসতে অসুবিধা হয়নি তো? সুব্রত হাসতে হাসতে বলল, না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, দাদুকে দেখতে পাচ্ছি না কেন রামু কাকা? রামু সেই সুব্রত হওয়ার আগে থেকে এই বাড়িতে কাজ করতে আসে, আর দাদুর সঙ্গে ২-৪ বার সুব্রতদের বাড়িতেও গিয়েছিল। সেজন্য সুব্রত রামু কাকাকে ভোলেনি। আমি এই তো দাদু ভাই। খবরের কাগজ রেখে উঠে দাঁড়িয়ে বললেন শশীভূষণ। সুব্রত দাদুকে প্রণাম করলেন। শশীভূষণও তার নাতির কপালে একটা বড় চুম খেয়ে বললেন, কতদিন পর দেখছি তোকে, বল কেমন আছিস? তারপর শশীভূষণ আর সুব্রত বিভিন্ন গল্পগুজব করতে করতে কখন যে বেলা 12:30 বেজে গিয়েছে কারোর খেয়াল নেই। তোমরা স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হঠাৎ রামুর ডাকে খেয়াল হলো দুজনেরই। তারপর স্নান, খাওয়া দাওয়া আর এত বছরের জমে থাকা গল্প যেন সব এক নিমেষে বলতে চায় দুজনেই। বলছি তুমি কখন বেরোবে? তোমার ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি। রামু শশীভূষণের দিকে ফিরে কথাটা বললেন। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো, না হলে বেলা পড়ে যাবে। তারপর একটু চুপ থেকে শশীভূষণ আবার বললেন, আচ্ছা রামু, আমি তো ১ সপ্তাহের জন্য যাচ্ছি।
তুই যদি সুব্রতের সাথে কয়েকদিন থেকে যেতিস। রামু কিছু বলার আগেই সুব্রত বলল, না না দাদু, রামু কাকার থাকার দরকার নেই। আর তাছাড়া আমি কি এখন ছোট আছি নাকি যে এই বাড়িতে একা থাকতে পারবো না? অগত্যা দাদু বললেন, তাহলে তাই হোক রামু, দাদা ভাইয়ের জন্য খাওয়া দাওয়ার কোনো কিছু কষ্ট না হয়। বেলা 3টে নাগাদ বাইরে হর্নের শব্দ বেশ কয়েকবার বেজে উঠল, অর্থাৎ শশীভূষণের বেরোনোর সময় হয়ে এসেছে। ব্যাগপত্র নিয়ে রামু সামনে এগিয়ে চলল, পিছনে সুব্রত আর শশীভূষণ। শশীভূষণ একটা হাত সুব্রতর ঘাড়ের ওপর রেখে বলল, কোনো অসুবিধা হলে রামুকে বলিস। সন্ধ্যের পর বাইরে বেরোনোর দরকার নেই, ফোনে যোগাযোগ হলে তো সবার সাথে। ইত্যাদি ইত্যাদি। শশীভূষণ রায়চৌধুরী বেরিয়ে পড়লেন তীর্থস্থানের উদ্দেশ্যে, এবার কেদারনাথ। দাদাবাবু, আমি আসলাম। রান্না করে ঢেকে রেখেছি, রাতে খেয়ে নিও। আর কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে ফোন করো। দ্রুত কথাগুলো বলে রামু বেরিয়ে গেল। সুব্রত মেসেঞ্জারে কাকে কিছু একটা টাইপ করতে করতে বলল, হুম হুম। সুব্রত, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমার কথায় নিজেকে বদলাতে পারবো না। আমি যেমন, আমি তেমনই থাকতে চাই। ফোনের ওপাশ থেকে একটা মেয়ের আওয়াজ ভেসে আসছে। বেগতিক দেখে হালকা হেসে সুব্রত বলল, আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে চেঞ্জ হতে বলেছি? তুমি যেমন তেমনই থেকো। আমি তো সেই দিতিপ্রিয়াকে ভালোবেসেছি, যে একটু রাগী, একটু অভিমানী, আর অনেকখানি ভালোবাসা প্রবণ। ফোনের ওপাশের মানুষটা হালকা হেসে বলল, তুমি না, হয়তো সুব্রত জানে কখন কার সাথে কিভাবে কথা বললে তাকে বশে আনা যায়। এবার সুব্রত একটু ইতস্তত করে বলল, মেসেঞ্জারে তোমার সঙ্গে কথা বলছি প্রায় 1 সপ্তাহ হতে গেল, একদিনও সামনাসামনি দেখা হলো না। তারপর প্রশ্নটা ছুড়ে দিল, বলছি, চলো না একদিন দুজনে দেখা করি। দিদিপ্রিয়া কি বলবে বুঝতে না পেরে বলল, আরো কয়েকদিন যাক, তারপরে। কিন্তু অবশেষে সুব্রত জোড়াজুড়িতে প্রিয়াকে বলতেই হলো। আচ্ছা বেশ, দেখছি। ফোনটা কেটে দিয়ে সুব্রত একটু হালকা হাসলো। এ হাসির ভেতর যেন কিছু একটা মিশে ছিল। লোভ কি? না না, ভুল হচ্ছে বোধহয়, ভালোবাসাও তো হতে পারে। কিন্তু সে তো মানুষটাকে চোখে পর্যন্ত দেখেনি এখনো, ফেসবুকে যা ফটোতেই দেখেছে। সুব্রত মনে মনে ঠিক করতে লাগলো কবে দেখা করা যায় দিদিপ্রিয়ার সঙ্গে। হপ্তাখানিক আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা মেয়ের ছবি আসে সুব্রতর ফোনে। ছবিটাকে খুব ভালো লাগে সুব্রত, তাই সে রিকোয়েস্টও পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই অ্যাকসেপ্ট হয়ে যায়। তারপর মেসেঞ্জারে সুব্রত প্রথমে এসএমএস করে প্রিয়াকে। রিপ্লাই আসে খুব দ্রুত, কিন্তু সেটা সহজ সরল উত্তর নয়। সুব্রতর একটু রাগ হলেও সামনে নিয়ে আবার এসএমএস করে। এইভাবে চলতে চলতে অবশেষে বড়শিতে মাছ আটকে যায়। এটাই প্রথম নয়, সুব্রতর কথার জাদুতে যেন সবাই মোহিত হয়। না না, সুব্রত কোনো সাহিত্যিক নয়, তবু অসাধারণ একটা ক্ষমতা আছে ওর মধ্যে। আজ পর্যন্ত যে কতগুলো প্রেম করেছে সুব্রত তার শেষ নেই, যদিও সে প্রেম কখনো বেশি দিন টেকে না। আর সেই জন্যই বোধ হয় ওর বন্ধুরা ওর নাম দিয়েছে ব্যর্থ প্রেমিক। সুব্রত দেখতে বেশ সুন্দর, সরি, এই শব্দটি তো আজকাল বাংলা অভিধানে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছে। সুব্রত একটু শ্যাম বর্ণ, তবে ওর চোখ দুটোতে হয়তো মায়া আছে, আর সেই জন্যই হয়তো বেশ কয়েকবার প্রপোজাল পেয়েছে ও। কিন্তু সেগুলো তেমন পাত্তা দেয় না, কারণ ও প্রপোজ করতে ভালোবাসে। এই তো কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে বাজি ধরে একটা মেয়েকে প্রপোজ করেছিল। সম্পর্কটা এগিয়েছিল বেশ কিছু দূর, তারপর আর নাইবা বললাম। আসলে সত্যি বলতে তো ভালো লাগা আর ভালোবাসার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সুব্রত ফোনটা থেকে চোখটা তুলে দেখলো সন্ধে হব হব। কি করবে বুঝতে না পেরে মোবাইলটা অফ করে বিছানায় রেখে বাইরের দিকে গেল। বাড়ির পেছনের দিকটাতে একটা পুকুর আছে। এদিকে আগে জমিদারি আমলে সবাই স্নান করত, এখন আর তেমন কেউ যায় না। যাবেই বা কে? এত বড় বাড়িতে থাকে মাত্র দুজন। সুব্রত শান বাঁধানো পুকুরের দিকে গেল। জল কম আছে, কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল সুব্রত। সিঁড়ির ওপরে বসলো, পায়ের পাতা দুটো জলে ডোবালো। একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করলো সুব্রত। এরকম প্রশান্তি আগে কোথাও কখনো পায়নি। ধীরে ধীরে গাঢ় কালো ধোঁয়া যেন নেমে এলো আকাশ থেকে। একটা থমথমে পরিবেশ। এর আগে কখনো সন্ধে নামা সুব্রত দেখেনি, এই প্রথমবার দেখছে। পুকুর পাড়ের সারি সারি নারকেল গাছ, মাঝে মাঝে দু একটা আমড়া গাছ। কিছু বাদুড় উড়ে বেড়াচ্ছে, আবার ডালে এসে ঝুঁকছে। শুধু তাদের ডানার ছাপটা ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। সুব্রত যেন অন্য জগতে হারিয়ে গেল। আজ ওর ভয় লাগছে না, বরং ওর যেতে ইচ্ছে করছে ওই শ্যাওলা জমা পুকুর পাড়ে। হঠাৎ হঠাৎ করে পায়ের কাছে ছোট ছোট মাছ এসে ধাক্কা মারলে হুঁশ ফিরল সুব্রত। একটা আওয়াজ শুনতে পেল, কেউ ডুব দিয়ে স্নান করলে যেমন আওয়াজ হয় ঠিক সেরকম। কিন্তু এবার ওর ভয় লাগতে শুরু করলো।
পুকুরের ওপাশ তো কোনো সিঁড়ি নেই। তাহলে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে বাড়ির দিকে চলে এলো সুব্রত। কবে আসবে ঠিক করলে কিছু? পরের দিন দুপুরে প্রশ্নটা করেই ফেললো প্রিয়াকে। কিছুক্ষণ পর রিপ্লাই এলো। এখনো বাড়িতে বলিনি, তবে আমাদের দেখা হবে কোথায় সেটা তো বলো। একটু ভেবে সুব্রত উত্তর দিল। দেখো, এখন আমি আপাতত দাদুর বাড়িতে এসেছি, আর এখানে সপ্তাহখানেক থাকতে হবে, তো তুমি এখানেই চলে আসতে পারো। একটা জিজ্ঞাসু ইমোজি দিয়ে প্রিয়া লিখল। তোমার দাদুর বাড়িতে? এসব কি বলছো? আমি তো ভাবলাম কোনো কফি শপে দেখা হবে আমাদের। ম্যানেজ করার বিষয়টি খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে সুব্রত। প্রথম প্রথম এটা পারত না। সঙ্গে সঙ্গে সুব্রত লিখল। আরে রাগ করছো কেন? এটা কোনো কফি শপের থেকে কম নয় কিন্তু, হ্যাঁ, জমিদার বাড়ি। আমার দাদুর পূর্বপুরুষদের কেউ একজন এখানকার জমিদার ছিলেন। আর এই বাড়িতে এবং এর আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, অনেক হিস্টোরিক্যাল প্লেস, অনেকেই ঘুরতে আসে এখানে। আর সবটা দেখলে একদিনে শেষ হবে না। ওপাশ থেকে প্রিয়া শুধু লিখল। আচ্ছা বেশ, ভেবে দেখবো। সুব্রত হয়তো এই সুযোগটুকুই চাইছিল। ও আবার লিখল। আমি তোমার মেসেঞ্জারে গুগল ম্যাপের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, সময় পেলে চলে এসো। আর হ্যাঁ, আসার আগে আমাকে জানিয়ে দেবে কিন্তু, লাঞ্চটা এখানেই হবে। প্রিয়া মেসেজটা সিন করে রেখে দিল। হয়তো প্রিয়া ভাবছে এবারে সে কি করবে, যাওয়া কি ঠিক হবে? ও কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছে? কিছু যেন বুঝতে পারে না প্রিয়া। আজ একটু আগে রাতের খাবার গুছিয়ে রামু চলে গিয়েছে। কাল সকালে আবার আসবে। কি করবে সুব্রত বুঝতে না পেরে আজ আবার পেছনের শ্যাওলা ভর্তি পুকুরটার পাশে গেল। আজ আবার সেই সিঁড়িতে বসলো। পায়ের পাতা দুটি অল্প চলে। সন্ধে নামছে। এই অনুভূতি যেন কখনো পেয়েছে বলে তার মনে হয় না। ঝিঁঝি পোকার ডাক কানে এলো। এই আওয়াজ সে প্রথমবার শুনল। শহরে যেমন শ্যাওলা ভর্তি পুকুর নেই, তেমনি ঝিঁঝি পোকার ডাকও নেই। হয়তো হয়তো শহরের যানবাহনের থেকেও বেশি আরামপ্রদ এই আওয়াজ। সুব্রত এক প্রকার যেন ডুবে গিয়েছে এসব ভাবনায়। হঠাৎ শুনতে পেল শ্যাওলা সরিয়ে স্নানের শব্দ। যেন যেন কেউ জলে নামলো, স্নান করছে, তারপর তারপর ডুব দিল। একটা, দুটো, তিনটে। সুব্রত পায়ে হালকা ঢেউয়ের ধাক্কা লাগলো। কেউ বোধ হয় জলে খেলা করছে। চোখ বন্ধ করে এসব ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো ঢেউয়ের ধাক্কা পায়ে একটু জোরেই লাগলো। ঠিক যেন মনে হচ্ছে ঢেউ দূর থেকে নয়, খুব কাছ থেকে আসছে। হঠাৎ চোখ খুলল সুব্রত। সঙ্গে সঙ্গে একটা হালকা শিহরণ ওর শরীরে কেটে গেল। সামনে সামনে একটা মেয়ে। এত সুন্দর, এত সুন্দর মেয়েও কোথাও দেখেনি। কতদিন ফেসবুক ঘেটেও এত সুন্দর মেয়ে সুব্রত কখনো দেখেনি। মেয়েটি হালকা হেসে বলল। মেয়েদের স্নান দেখছো যে, ঘরে ফিরে যাবে না নাকি আগের দিনের মতো? সন্ধে নেমে গেছে তো। সুব্রত যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। হয়তো হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু কিছুই পারছে না। মেয়েটি আলতো করে ওর পায়ে স্পর্শ করতে সুব্রত যেন সম্বিত ফিরে পেল। হ্যাঁ, কি বলছিলেন? মেয়েটি আবার বলল। বলছিলাম সন্ধে তো ঘনিয়ে এলো, ঘরে ফিরবে না? সুব্রত হয়তো অন্য কিছু বলতে চাইছিল, কিন্তু বলল। এক মিনিট। হ্যাঁ, এই ফিরবো এবার, সন্ধে হয়ে এলো। মেয়েটি এখনো সুব্রতর দিকে তাকিয়ে আছে। সুব্রত সেই মেয়েটির দিকে। ও মনে মনে ভাবছে এত সুন্দরী মেয়ে, এত মিষ্টি কণ্ঠের মেয়ে হতে পারে। সুব্রত উঠে দাঁড়ালো। তারপর নিজের অজান্তেই সেই মেয়েটিকে বলল। আপনি কালকেও আসবেন তো? রামু কাকা, বলছি পিছনের যে পুকুরটা আছে ওখানে কেউ স্নান করে? না না, সেই কত জন্ম কাল ধরে ওইভাবে কানা হয়ে পড়ে আছে, কে যায় না ওদিকটা। ও আচ্ছা, ঠিক আছে। জানি দাদা বাবু, হঠাৎ এমন প্রশ্ন? হালকা হেসে সুব্রত বলল। না না, তেমন কিছু না, আসলে কাল সন্ধ্যের দিকে গিয়েছিলাম, তাই মনে হলো যে পুকুরটা কেমন যেন শ্যাওলা জমেছে, ব্যবহার করা হয় কিনা তাই ভাবছিলাম। ও আচ্ছা। হঠাৎ ফোনে টুংটুং আওয়াজ হতেই ফোনটা ওপেন করলো সুব্রত। প্রিয়ার SMS। আমি কাল যাচ্ছি, অনেক কষ্ট করে বাড়িতে মানিয়েছি, গিয়ে সব বলবো। সুব্রত একটা হাসির ইমোজি দিয়ে বলল। বেশ, অগ্রিম অভিনন্দন। তারপর ফোনটা অফ করে রামু কাকার কাছে গিয়ে বলল। বলছি কাল একটু সকাল সকাল এসো তো, আর ভালো মন্দ রান্না করবে কিন্তু, অতিথি আসবে। রামু কাকা ফুল গাছে জল দিতে দিতে বলল। সে হবে ক্ষণ, তোমার সকালের খাবার বুঝিয়ে দিয়েছি, খেয়ে নিও। সুব্রত ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিল। তারপর নিজে নিজেই মুচকি হাসতে লাগল। এই হাসির কারণ হয়তো প্রিয়ার আগামীকাল আসা বা অন্য কিছু। সুব্রত দুপুরের দিকে স্নান খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানায় গেল, তখন ফোন দেখতে দেখতে ফেসবুক স্ক্রোল করতে ইচ্ছে করলো না।
শুধু বারবার আগামীকাল সারাটা দিন কেমন কাটবে সেটা ভাবতে লাগলো। শেষমেশ তাহলে দেখা হচ্ছে। সুব্রত অবাক হয়ে গেল। প্রিয়া নিজের বাড়ির লোকে শেষমেশ রাজি করাতে পেরেছে, কিন্তু পরক্ষণেই সে ভাবতে লাগলো যদি বাড়িতে রাজি হয় তাহলে কি বলেছে ও বাড়িতে ইত্যাদি। আজ আবার সন্ধ্যের দিকে পুকুর পাড়ে গেল সুব্রত। অনেকবার ভেবেছিল সে আসবে না, কিন্তু কেন এসেছে সেটাও নিজেও জানে না। হয়তো ওই জলপুরীর মায়ায় পড়েছে। আবার আগে দুদিনের মতো গোধূলির সাথে সন্ধি করে সন্ধে কালো করে নামলো। আজ আবার সেই স্নানের শব্দ। হয়তো এটার জন্যই অপেক্ষা করছিল সুব্রত। তবে আজ সুব্রত আর অবাক হয়নি। মেয়েটি একদম ওর সামনে কোমর সমান জলে আছে। সুব্রত সেই হালকা অন্ধকারে খেয়াল করলো মেয়েটির ঘন কালো চুল বেয়ে জল পড়ছে মেয়েটির ঘাড়ের কাছে। মেয়েটির শাড়িটি শরীরের সঙ্গে সম্পূর্ণ লেপ্টে আছে। সুব্রত যেন শুনতে পেল ওর নিঃশ্বাস দ্রুত পড়ছে, আর জোরেও। হঠাৎ মেয়েটি ওর গাল অল্প জল ছুঁড়ে বলল, কি দেখছো অমন করে? সুব্রত যেন নিজের অজান্তেই বলল, তোমার রূপ, জৌলুস, একটা মানুষ এত সুন্দর হতে পারে? দুজনের কারোরই হয়তো খেয়াল নেই তারা গতকাল আপনা আপনি করে একে অপরকে সম্বোধন করেছিল। কিছুক্ষণের নীরবতা ভেঙে সুব্রত আমতা আমতা করে বলল, তুমি জল ছেড়ে উপরে উঠবে না? এতক্ষণ পানা ভর্তি জলে থাকলে তো শরীর খারাপ করবে। সুব্রত কখন যেন মেয়েটিকে নিয়ে এতটা ভাবতে লাগলো যেন ওর খুব আপন সেই মেয়েটি। মেয়েটি অল্প হেসে বলল, না না, আমার কিছু হবে না, অভ্যেস আছে। সুব্রত কি যে ভাবছে তা ওর নিজেরই খেয়াল নেই। ও মেয়েটিকে এক প্রকার জোর করতে লাগলো ওপরে উঠে সিঁড়িতে ওর সাথে বসার জন্য। কিছুক্ষণের জোরাজুরিতে মেয়েটি সিঁড়িতে ওর পাশে গিয়ে বসলো। তারপর মেয়েটির দিকে একবার তাকালো, তারপর জলের দিকে, এবং তারপর আকাশের দিকে। কিছু হয়তো বলতে চাইছে, কিন্তু মুখ ফুটে কথাটা তার বেরোচ্ছে না। দুজনেই চুপচাপ। আজও ঝিঝি পোকা ডাকছে। আজও ছোট ছোট মাছ সুব্রতর পায়ের কাছে এসে ধাক্কা খাচ্ছে, খেলা করছে। তবুও কিছুই যেন অনুভব করতে পারছে না সুব্রত। তারপর হঠাৎ মেয়েটির হাতে হাত রেখে বলল, আমি তোমায় আমি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। কথাটা বলতে বলতে বারবার মুখে বেঁধে যাচ্ছিল, কারণ এর পরের কথাগুলো আর বাঁধল না। গতকাল তোমাকে দেখে আমি গত 24 ঘন্টা যে কেমন করে কাটিয়েছি তা আমি নিজেও বলতে পারবো না। মনে হচ্ছে মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, প্লিজ। প্লিজ বলতে গিয়ে সুব্রত বুঝতে পারল ও এখনো মেয়েটির নামটাও পর্যন্ত শোনেনি। মেয়েটি বিন্দু মাত্র উৎসাহিত না হয়ে বলল, কিন্তু তুমি তো আমার নামটাও পর্যন্ত জানো না, এর মধ্যেই ভালোবেসে ফেললে? প্রায় সঙ্গে সঙ্গে সুব্রত বলল, নামে কি এসে যায়? ভালোবাসতে তোর নাম লাগে না, তাই না? মেয়েটি আর কিছুই না বলে উঠে গেল। তারপর জলে নামলো। ডুব দেওয়ার আগে বলল, তুমি কি আমাকে জানো নাকি ভালোবাসতে সেটাও লাগে না? সুব্রত হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু কাকে বলবে। সেজন্য ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল। সেই বিকেলেই রামু কাকা চলে গিয়েছিল। ঘরে ঢোকার আগে সুব্রত খেয়াল করলো বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ও তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল। বিকেলের দিকে খেয়াল করেছিল বটে যে আকাশে মেঘ করেছে। নিজের ফোনটা হাতে নিয়ে দেখলো তার মা ফোন করেছিল 6:06। ও আবার কল ব্যাক করলো, সামান্য কয়েকটি কথা বলে তারপর কল ছাড়লো। তারপর এসএমএস চেক করতে লাগলো। দেখলো প্রিয়া এসএমএস করেছে। সরি সুব্রত, একটা বিশেষ কারণে কাল আমি যেতে পারবো না। পরশুদিন শিওর, ডোন্ট ওয়ারি, লাভ ইউ। সুব্রত রাগ হলো বটে, কিন্তু রাগ প্রকাশ না করে লিখলো, ওকে মাই ডিয়ার, লাভ ইউ টু। সঙ্গে দুটো লাভ ইমোজি। ইতিমধ্যে বাইরে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরকম বৃষ্টিতে বই পড়তে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু সুব্রত যেন কিছুই ভালো লাগছে না। জলপরি মেয়েটি কি ওর উপর রাগ করলো? ও তো এরকম কথা বলে আগেও বহু মেয়ের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করেছে। তাহলে তাহলে মেয়েটি চুপচাপ জলে নেমে গেল কেন? এসব ভাবতে ভাবতে হঠাৎ সুব্রত কানে গেল পাশের ঘরের থেকে ভেসে আসছে দুটো মানুষের চাপা কণ্ঠস্বর। তারপর ধীরে ধীরে একটা কণ্ঠ জোর হতে লাগলো। সুব্রত ছুটে যেতে ইচ্ছে করলো, কিন্তু উঠতে পারছে না। তারপর কণ্ঠস্বর ধীরে ধীরে কমতে থাকলো। সুব্রত তাড়াতাড়ি প্রতিটি ঘরের দরজা খুলে খুঁজতে লাগলো সেই কণ্ঠের উৎসস্থল, কিন্তু কিন্তু কিছুই পেল না। এতক্ষণে বৃষ্টি একদম থেমে গিয়েছে। কি ব্যাপার, মনে হচ্ছে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছো? হঠাৎ কথাটা কানে যেতেই সজাগ হয়ে একটু হেলে তুলে বসলো সুব্রত। এতক্ষণ যেন একটা অন্য জগতে হারিয়ে গিয়েছিল। জ্ঞান ফিরল মেয়েটির সেই মিষ্টি মায়া ভরা কণ্ঠের ডাকে। তাড়াতাড়ি করে সুব্রত নিজেকে মনে মনে গুছিয়ে নিয়ে বলল, আচ্ছা, কিছু ভেবেছো তারপর? মেয়েটি নিঃশব্দে দুদিকে ঘাড় নাড়ল। সুব্রত একটু অবাক হওয়ার সাথে সাথে একটু অভিমান করলো। একটু অভিমানী সুরে বলল, আচ্ছা,
তুমি আগে কি কাউকে ভালোবাসতে? মেয়েটি আবারও ঘাড় নাড়ল, তবে এবার ওপরে নিচে। সুব্রত মৃদু হেসে বলল, কে সেই ভাগ্যবান পুরুষ? আসলে মেয়েরা আগে কারো প্রেমে পড়লে তাকে আবার নতুন প্রেমে জড়াতে একটু কম খাটতে হয়, সেটা সুব্রত এতদিনে উপলব্ধি করেছে। আর এটাই ওর মৃদু হাসির কারণ। মেয়েটি আবার চুপচাপ। কিছুক্ষণ চুপ থেকে মেয়েটি বলল, তোমাকে একটা গল্প বলবো, শুনবে? সুব্রত কিছু না ভেবেই বলল, শুনবো, বলো। সুব্রত জানে এরকম কথা বললে একটা মেয়ে খুব সহজেই তার বশ্যতা স্বীকার করবে। আজ যেন ঝিঝি পোকারা একদম চুপচাপ, যেন ওরাও শুনতে চায় সেই মেয়েটির গল্প। মেয়েটি বলতে শুরু করলো, এটা আমার জীবনের গল্প। তখন আমি কলেজে প্রথম বর্ষের ছাত্রী। একদিন কলেজ থেকে ফিরবো বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি প্রায় 8 ঘন্টা ধরে, কিন্তু হঠাৎ শুনলাম একটা বাস অ্যাক্সিডেন্টে বাস বন্ধ করে দিয়েছে কিছু সময়ের জন্য। তখন আমি ভাবছি কি করব, হঠাৎ একটা ছেলে বাইকে এসে আমার সামনে দাঁড়ালো। তারপর বলল, বাড়ি ফিরবে তো? চলো, আমি দিয়ে আসছি। আমি ছেলেটিকে আগে থেকেই চিনতাম। কলেজে সবাই ওকে দাদা বলে ডাকতো। ও সবার পাশে থাকতো, সবার অসুবিধার সময়। তাই একটু ভাবছি দেখে ছেলেটি আবার বলল, ভয় নেই, উঠে পড়ো। আমি খারাপ ছেলে নই, বিশ্বাসটা করতে পারো। আমি আর দেরি না করেই বললাম, চলুন। ছেলেটি হালকা হেসে বলল, আপনি আপনি তারপর যেতে যেতে বলল, তোমার বাবা কি করেন? আমি তখন বললাম, কৃষিকাজ। ছেলেটি বলল, হুম, ঠিক ধরেছি। আমি একটু অবাক হয়ে বললাম, ঠিক ধরেছি মানে? ছেলেটি আবার একটু হেসে বলল, আহা, আমি বলতে চাইছি তোমায় নো মেকআপে কত সুন্দর লাগছে, আর মেকআপ করলে একদম সাক্ষাৎ মা দুর্গা। আমি একটু হাসলাম। তারপর যথারীতি ছেলেটি আমার বাড়ির সামনে নামিয়ে দিলেন। আচ্ছা, তোমার যদি কোনো অসুবিধা না হয়, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? না মানে, কলেজের বিভিন্ন দরকারি খবর আমি তোমাকে দিতে পারবো, আর সেই সঙ্গে যদি কোনো নোটস তোমার লাগে তাহলে সেটাও দিতে পারবো। ওই চাওয়ার মধ্যে আমি কিছু খারাপ লক্ষ্য করিনি, তাই নিঃসংকোচে ফোন নাম্বারটা বিনিময় হলো। মাছেরা আর পায়ের কাছে এসে খেলা করছে না হয়তো। মেয়েটির গল্প শুনতে শুনতে ওরা ঘুমিয়ে পড়েছে। অন্ধকারও আর গভীর হচ্ছে না, যেন আটকে গিয়েছে সেই সন্ধেতেই। সুব্রত মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। মেয়েটি আবার বলতে শুরু করলো, এর ঠিক 2 দিন পর হঠাৎ আমার কাছে কল এলো সেই ছেলেটির। নোটস সম্পর্কিত কথা বললো ছেলেটি। তারপর থেকে প্রতিদিন ফোন করার সময়টা ওই সন্ধ্যে থেকে একটু একটু করে গভীর রাতের দিকে যেতে লাগলো। তারপর সেই দীর্ঘ প্রতীক্ষিত আবেগ ও বলেই ফেললো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমিও এতদিনে মনে মনে ছেলেটিকে ভালোবেসে ফেলেছিলাম। খুব একটা না সম্মতি দেখেও বুঝে গিয়েছিল আমার মনের কথা। প্রায় 6 মাস পরে ও আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল ওর বাবা মায়ের সাথে আলাপ করাতে। সুব্রত, শুনছো কি আমার গল্প? মেয়েটি হঠাৎ সুব্রতকে ডেকেও কোনো সাড়া শব্দ পেল না। সুব্রত এখনো মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবার ডাকলো, একটু ঠেলা দিয়ে। সুব্রত, ওই, শুনতে পাচ্ছ? সুব্রত তাড়াতাড়ি বলল। হয়ে গেছে গল্প? এবার মেয়েটি একটু অভিমান করে বলল, ও, তুমি শুনছিলে না তাই তো? শুনছিলাম তো। কিন্তু ও হয়তো মনে মনে অন্য কোনো গল্প আঁকছিল, হয়তো ভাবছিল অন্য কিছু। কিন্তু মিথ্যে বলেও আর শেষ রক্ষে হলো না। কিন্তু বিনিময় হলো অন্য কিছু। হঠাৎ প্রচন্ড বজ্রপাত আর মেঘের গর্জন। মেয়েটি প্রথম মেঘের গর্জনেই সুব্রতর হাত দুটো শক্ত করে ধরল। সঙ্গে সঙ্গে সুব্রত বলল, প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে, ঘরের দিকে যাবে, চলো। কালকেও এসেছিল ওরা। সুব্রত যেন এক প্রকার অভিমান করেই বলল, তুমি না গেলে আমিও যাব না। মেয়েটি অন্যদিকে ফিরে পড়ল। পাগলামি করো না সুব্রত। সুব্রতের মুখে কোনো কথা নেই, যেন অভিমানটার গভীরতা অনেকটাই বেশি। আকাশের বজ্রপাত আর গাছের তদুর্যমান যেন আরো ভয় পাইয়ে দিল সেই মেয়েটিকে। আজ তুমি যাও, আমায় ফিরে যেতে হবে। অন্য কোনো দিন আমি নিশ্চয়ই যাব, কথা দিলাম। সুব্রতর মুখে একটু হাসি ফুটল। আসবে তো? হয়তো এটাই চেয়েছিল সুব্রত। আসবে কিন্তু। সুব্রত কাল সকালে রামু কাকাকে তাড়াতাড়ি আসতে বলল। কাল সকাল 10টার মধ্যে প্রিয়া আসবে জানিয়ে দিয়েছে। আজ সন্ধে নাগাদও সেই চাপা স্বর কানে গেল। সুব্রত নিঃশব্দে জানার চেষ্টা করলো তাদের সেই কথোপকথন। হয়তো কিছু বুঝতে পারল না, কারণ সে মনে মনে অন্য কিছু ভাবছে। দিদি ভাই, এটাই রায়চৌধুরী প্যালেস আছে, নামবেন তো? দিদি প্রিয়া তাড়াতাড়ি করে বলল। হ্যাঁ, এখানেই দাঁড়ান। টাকাটা মিটিয়ে গাড়ি থেকে নামলেন প্রিয়া। রায় চৌধুরী প্যালেসের সামনেই একটা ছেলে দাঁড়িয়ে। প্রিয়ার চিনতে খুব একটা অসুবিধে হলো না, কারণ ফটোতে বহুবারও সুব্রতকে দেখেছে। এই রকম ভাবে সুব্রত প্রিয়াকে চিনতে পারল। সুব্রত মেয়েটির কাছে গিয়ে বলল, ওয়েলকাম ম্যাডাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না,
বলতে বলতে বড় গেটটার পাশের দিকে নজর যেতে একটু থেমে গেল প্রিয়া। দেওয়ালে লেখা আছে আগামী 1 সপ্তাহের জন্য রায় চৌধুরী প্যালেস বন্ধ থাকবে। নিচে লেখা তারিখটি 4-5 দিন আগে। সুব্রত ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়ার দিকে ফিরে বলল, আসলে দাদু হয়তো ঘুরতে যাওয়ার দিন ওটা লিখে দিয়ে গেছে, কারণ দাদুই তো এখানকার সব গল্প টুরিস্টদের বলতো, সেই জন্যই আর কি। বলে অপু নিচে ঘাড় নাড়তে নাড়তে প্রিয়া বলল, হুম, চলো যাওয়া যাক। ভেতরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে প্রিয়া বলল, কাউকে দেখতে পাচ্ছি না কেন? আসলে একটা কাজের লোক প্রতিদিন আসতো, আজও আসার কথা ছিল, হঠাৎ শরীর খারাপ হলো বলে আজ আসতে পারেনি। কিন্তু আসল গল্পটি ছিল অন্য কিছু। সকালে যখন রামু কাকা এসেছিল তখন সুব্রত কাছে গিয়ে বলল, বলছি রাম কাকা, তুমি তো প্রতিদিন কাজ করো, আজ তোমার ছুটি, যাও বিকেলেও আসতে হবে না, একেবারে কাল এসো। কিন্তু রামু কাকা আমতা আমতা করে বলেছিল। তুমি খাবে কি আমি রান্না না করলে? সুব্রত মৃদু হেসে বলেছিল, আরে চিন্তা করো না, আমি অর্ডার দিয়ে দেবো, বিভিন্ন ফুড অ্যাপ আছে, বাড়িতে এসে ওরা খাবার দিয়ে যাবে। রামু কাকা চুপচাপ দেখে সুব্রত আবার বলল, আরে বাবা, তোমাকে একদম চিন্তা করতে হবে না, যাও তুমি এখন যাও, বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কোনো অসুবিধা হলে খবর দিও কিন্তু। সুব্রত ওর দিদুনের ঘরে গিয়ে প্রিয়াকে বলল, তুমি আপাতত এই ঘরটাতেই থাকবে, এটা আমার দিদুনের ঘর। এখানকার সব হিস্টোরিক্যাল প্যালেসগুলো কিন্তু দেখতে যাব। সকালের ব্রেকফাস্ট শেষ করে সুব্রত দুপুরের জন্য খাবার অর্ডার করলো, 2 প্লেট ফুল মাটন বিরিয়ানি। তারপর তারা বেরিয়ে পড়লো বিভিন্ন হিস্টোরিক্যাল প্যালেসে। সবই কাছাকাছি, তাই খুব বেশি সময় লাগলো না। 2:30-এর মধ্যেই খেতে এলো দুজনে ফ্রেশ হয়ে খেতে বসলো। লাঞ্চ শেষ করে প্রিয়া গল্প করতে লাগলো কিভাবে সে বাবা মাকে ম্যানেজ করে এখানে এসেছে। গল্প করতে করতে প্রিয়ার প্রচন্ড ঘুম পাচ্ছে দেখে ও বলল, আমি একটু শুয়ে নিই, ডেকে দিও, বিকেলে কিন্তু ফিরতে হবে। যদিও অ্যালার্ম দেওয়া ছিল ফোনে, কিন্তু ঘুমের ওষুধ খেলে কারো কি এত সহজে ঘুম ভাঙে? যখন ঘুম ভাঙলো তখন সন্ধে নেমে গিয়েছে, চারপাশ কালো করে। প্রিয়া তড়িঘড়ি করে উঠল, তারপর ডাকলো, সুব্রত, সুব্রত। সুব্রত তখন বাইরে দাঁড়িয়ে আকাশের ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আছে। প্রিয়া এসে একটু বকুনি সুরেই বলল, তুমি ডেকে দিতে বলেছিলাম না, ডাকুন কেন? দেখেছিলাম বহুবার, তুমি ওঠোনি। প্রিয়া ভাবলো অ্যালার্ম বেজেছিল, তাও ঘুম ভাঙেনি কেন ওর? কিন্তু পরে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিল। হয়তো সারাদিনের ক্লান্তির জন্য। সুব্রত আফসোসের সুরে বলল, তাহলে একেবারে কাল সকালেই ফিরো, রাতটুকু থেকে যাও। প্রিয়া আমতা আমতা করছে। হয়তো ও মনে মনে ভয় পাচ্ছে। না না, বাড়িতেও ম্যানেজ করতে পারবে। ভয় লাগছে এই অজানায় অচেনায় একা থাকতে হবে সেটা ভেবেই। ভয় নেই, তোমার পাশের রুমেই আমি থাকবো, যে কোনো অসুবিধা হলে ডাক দিও। রাতে আরো নানান গল্প করতে করতে সুব্রত প্রায় ভুলেই গিয়েছিল সেই জলপরীর কথা, যার নামটা পর্যন্ত এখনো শোনেনি। কিন্তু সে গল্প প্রিয়ার সঙ্গে করা যাবে না, ওর হিংসে হতে পারে, ভালোবাসে কিনা এইসব ভাবতেই হাসি পেল সুব্রতর। রাত গভীর হলো। ওরা ডিনারের সময় চিকেন চাউয়ের সঙ্গে কিছু ফাস্ট ফুড আর সঙ্গে ড্রিঙ্ক রেখেছিল। খাওয়া শেষ করে ওরা আরো কিছুক্ষণ গল্প করলো। তারপর সুব্রত হালকা হেসে বলল, ঠিক আছে, তুমি তাহলে রাতে দরজাটা ভেতর থেকে বন্ধ করেই শুয়ো, তোমার সেফটির জন্য বললাম। রাত্রি তখন প্রায় 12:30। হঠাৎ প্রিয়া অনুভব করলো কেউ যেন দরজা বাইরে থেকে লক খুলে রুমের ভেতরে ঢুকলো। কিন্তু প্রিয়ার শরীরে তখন অন্যরকম প্রতিক্রিয়া হচ্ছে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে প্রিয়ার খুব কাছে চলে এলো। সুব্রত, তুমি এ ঘরে কেন? দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। ও আচ্ছা, তোমার কাছে আরেকটা চাবি ছিল, তাই তো? কথাগুলো ভয়ে ভয়ে বলতে বলতে যেন বিছানার এক কোণার দিকে কুটিসুটি হয়ে বসে রইল প্রিয়া। দেখে বোঝাই যাচ্ছে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। সুব্রত ওর খুব কাছে চলে এলো, ওর ঘাড়ের কাছে ধীরে ধীরে হাত বোলাতে লাগলো। সুব্রত জানে শরীরের ঠিক কোন অঙ্গে স্পর্শ করলে মেয়েদেরকে নিজের বশে আনা যায়, কারণ এই ঘটনা ওর জীবনে প্রথমবার নয়। প্রিয়া ভাবছে ও এই সুব্রতকে এই সুব্রতকে আগে কখনো দেখেনি। ধীরে ধীরে প্রিয়া চিল্লাতে শুরু করলো। তারপর গুণানিতে সারা ঘরময় একটা ভয় ছুটোছুটি করতে লাগলো। ধীরে ধীরে হাতটা প্রিয়ার গলার কাছে যেতে লাগলো। প্রিয়া বারবার ধাক্কা দিতে লাগলো, কিন্তু সুব্রত তার কাছে যেন জঙ্গলের হিংস্র পশুর মতো। প্রিয়া নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে কিভাবে নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করবে। তারপর থেকে গল্পটি আবার শুরু করি, ঠিক গতকাল যেখানে শেষ করেছিলাম। এই কণ্ঠটা সুব্রত খুব ভালোভাবে চেনে, সেই পুকুরের জলপরীর। গতকাল সন্ধেবেলা সেই মেয়েটা একটা গল্প বলেছিল বটে, কিন্তু সেই গল্প তো এখনো শেষ হয়নি। কিন্তু সুব্রত সেদিকে বিন্দু মাত্র কান না দিয়ে শরীরের খিদে মেটানোর দিকে আরো মন দিল। তারপর প্রিয়ার সজোরে একটা ধাক্কা দিলে ওর যেন জ্ঞান ফিরে দেখল। প্রিয়ার মুখ থেকে সেই জলপরীর কণ্ঠ বেরিয়ে আসছে,
যে কণ্ঠে আছে এক রাশ ঘৃণা, একটা জেদ। আর মেঝের ওপর পড়ে গেল সুব্রত। বাইরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু করলো। এটাই বোধ হয় কাল বৈশাখীর প্রভাব। মেয়েটি বলল, তারপর সেই ছেলেটার বাড়িতে গিয়ে দেখলাম তার বাবা মা দিদি কেউ সেদিন তখন বাড়িতে ছিল না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তবুও মনে মনে যেহেতু ছেলেটাকে এক প্রকার নিজের মানুষ বলে ভেবেছিলাম, তাই ভয় কিছুটা হলেও লঘু হয়েছিল। তারপর ধীরে ধীরে বন্ধ ঘরে আমার উপর চলল এক অকথ্য শারীরিক অত্যাচার। আমাকে ভোগ করার পর আমার খুন করে দিতে চাইলো। আমি নিজেকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করেও শেষমেশ পারিনি, খুন হলাম। আমার মৃতদেহ পাথরের সাথে বেঁধে পুকুরে তলিয়ে দেওয়া হয়েছিল। প্রিয়ার চোখে জল। কিন্তু সুব্রত বুঝতে পারছে প্রিয়ার মধ্যে এখন আর প্রিয়া নেই। কখন যেন সেই মেয়েটি চলে এসেছে। সুব্রতর শরীরের খিদে যেন আরো বেড়ে গেল। ও ধীরে ধীরে উঠে মেয়েটির কাছে গেল। আবার আগের মতো ঘাড়ের কাছে হাত বোলাতে লাগলো, ধীরে ধীরে গলার কাছে। কিন্তু কিন্তু এবার কোনো গোঙানো নয়। সুব্রত ক্ষীণ সুরে হেসে বলল, তারপর তারপর ছেলেটি কি হয়েছিল? ছেলেটি কে জানবে না? সুব্রত নিজের অজান্তেই যেন বলল, কে? তোমার মামা। সুব্রতর মামা ছিল। সেটা সেটা কখনো মায়ের মুখে শোনেনি। তবে আগের দিন চাপা কণ্ঠস্বর খুঁজতে গিয়ে ওর ওর দিদুনের পাশে একটা ছেলের ছবি দেখেছিল। সেটাই কি সেটাই কি তবে ওর মামা? যদিও এসব ভাবনার সময় এখন নেই। এখন সে শরীর নিয়ে খেলতে ব্যস্ত। সে শুধু নিজের খিদে মেটাতে চায়। মেয়েটি বলল, জানো কেমন করে মরেছিল ও? তারপর মেয়েটির ঠোঁট যেন যেন সুব্রত ঠোঁটের সাথে কখন কখন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। শুধু লালার জায়গায় দুজনের মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। ধীরে ধীরে সারা শরীর জুড়ে মেয়েটির লম্বা লম্বা নখ ক্ষত বিক্ষত করে দিচ্ছে সুব্রতর শরীর। কিন্তু এখন সুব্রত সেদিকে কোনো জ্ঞান নেই। এখন এখনো কোনো যন্ত্রণা অনুভব করতে পারছে না। মেয়েটি নখ দিয়ে টেনে টেনে বের করতে লাগলো সুব্রতর পেটের নাড়ি। যেখানে সেখানে বসাতে লাগলো নিজের নখ ছুরির মতো। যখন রক্তাক্ত চুম্বন প্রায় শেষ, তখন সুব্রত ক্লান্ত। দু চোখ জুড়ে শুধুই যেন শেষ ঘুমটুকু চাইছে। তবুও সুব্রতর মুখ ফুটে বেরিয়ে এলো অস্পষ্ট একটা প্রশ্ন, কে? কে তুমি? তোমার তোমার নাম কি? মেয়েটি চিৎকার করে বলল, নাম জেনে কি হবে? ভালোবাসতে যেমন নামের প্রয়োজন হয় না, মরতে গেলেও নামের প্রয়োজন হয় না। তারপর একটু থেমে বলল, শুধু এইটুকু জেনে রাখ, তোর মামাকেও এইভাবেই মেরেছিলাম আমি মরার পরে। এখন ওর কাছেই তোকে নিয়ে যাব। তারপর সুব্রতর পা ধরে টানতে টানতে পুকুরে নিয়ে গিয়ে পাথর দিয়ে পুকুরে তলিয়ে দিল। পরের দিন সকালবেলা রামু কাকা এসে কাউকে না দেখতে পেয়ে প্রতিটি ঘরে খুঁজে না পেয়ে থানায় খবর দেয়। তারপর ধীরে ধীরে সবাইকে পুলিশ ফরেন্সিক অফিসে নিয়ে আসে। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় দুটো পাত্রের মধ্যে একটাতে সেক্সের ঔষধ দেওয়া ছিল, যে পাত্র থেকে সুব্রত খায়নি, অন্য কাউকে খেতে দেওয়া হয়েছিল। এছাড়া আর কোনো বডি থেকে ফোন বা রক্ত কিছুই পাওয়া যায়নি। সবকিছু ঠিকঠাক ছিল। প্রতিটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অন্যদিকে গতকাল রাতের দিকে প্রিয়া বাড়ি ফিরেছিল মা বাবার আড়ালে। আজ সকাল থেকে দিব্যি রয়েছে প্রিয়া। হয়তো যতদিন নারীদের পুরুষরা নিজেদের ভোগ্য বস্তু হিসেবে দেখবে, ততদিন তত বাড়ি ফিরে আসবে সেই মেয়েটি, যার কোনো নাম হয় না, যারা শুধুই শাস্তি দেয়। সব আদালতের বাইরে বিচার করে, মৃত্যু লেখে প্রমাণ ছাড়াই। নারী পুরুষের টান সারাটা জীবন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, না হলে আবারও ফিরে আসবে সেই মেয়েটি, আরও একটা চুম্বন নিয়ে। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্পটি? চুম্বন, শুভজিৎ বিশ্বাসের কলমে। অবশ্যই আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন, যাতে গল্প দেওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং পরবর্তী গল্পগুলিকে শুনতে পারেন। আর কমেন্টের মাধ্যমে জানান আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে, আপনারা কেমন গল্প শুনতে চান।
চেষ্টা করব আপনাদের রুচি অনুযায়ী গল্প নিয়ে আসার।